সন্ধ্যার সময় বাজার করে ফেরার সময় দেখলাম এলাকার কয়েকজন পাতি মাস্তান জটলা পাকিয়ে একটা বিড়ালকে মারধর করবার চেষ্টা করছে। বিড়ালটা প্রাণে বাঁচার জন্য চার হাত পা সমানে ছোড়াছুড়ি করলেও তাদের শক্তির কাছে পরাস্ত হয়ে গিয়ে ধাত কেছিয়ে অদ্ভুত একটা গোঙানি দিচ্ছে। একটা অবলা প্রাণীকে এভাবে টর্চার করার দৃশ্যটা আমার কাছে বড্ড অমানবিক লাগলো। হাতে থাকা ব্যাগটা রেখে দৌড়ে গেলাম সেদিকে। এগিয়ে গিয়ে একজনকে উদ্দেশ্য করে বললাম, অবলা প্রাণীটাকে ওভাবে মারধর করার মানে কি? কি করেছে বিড়ালটা? ওদের ভিতর থেকে বায়ুজুসটা একজন কাঁধ ঝুঁকিয়ে তাকিয়ে বলল, তাতে তোমার কি হে? নিজের চরকায় তেল দাও না। লোকটার ওপর ভীষণ রকম রাগ হলো। যে বয়সে নামাজ কালাম পড়বে সেই বয়সে এসে নিজে তো পাপ করছেই, সাথে কয়েকজন সাঙ্গপাঙ্গও জুটিয়েছে। ব্রু কুচকে রুষ্টকণ্ঠে বললাম, এই বয়সে এসে কোথায় নামাজ কালাম পড়বেন, তা না করে একটা অবলা জানোয়ারকে ধরে মারতে যাচ্ছেন। কি অপরাধ করেছে বিড়ালটা? লোকটা এবার বিদ্রোহের একটা হাসি দিয়ে বলল, এই যে মানবতার ফেরিওয়ালা, আমাদের জ্ঞান না দিয়ে যে কাজে এসেছিস সেই কাজটা কর না গিয়ে। আমাদের কাজে নাক গলাতে আসলে শেষমেশ নাকটাই হারাবি, বুঝলি? লোকটার উপর তিতকতা জমে গেল কথাগুলো শুনে। লোকটা এই অঞ্চলের ভারপ্রাপ্ত মেয়রের ডান হাত, তাই বলে কাঁধের উপর মেয়রের হাত আছে দেখে যা ইচ্ছা তাই করবে? দেশ থেকে কি আইন কানুন সব উঠে গেল? এইভাবে একটা অবলা জানোয়ারকে মারার কোনো অধিকার নেই ওদের। আমিও খানিকটা শক্ত গলায় বললাম, আরে ভাই, মানছি আপনাদের ক্ষমতা আছে, তাই বলে একটা অবলা প্রাণীকে এইভাবে মারবেন সবাই মিলে? মারার জন্য কি আর কিছু পাননি? কি অপরাধ করেছে বিড়ালটা? দানা প্রকৃতির লোকটা এবার মিষ্টি একটা গালি দিয়ে বলল, তখন থেকে একটাই কথা, কি করেছে ওটা? কি করেছে? কি না করেছে ওটা? ওটা বিড়াল না, একটা অপয়া, শয়তানের ভাই। দেখ দেখ, চোখগুলো দেখলেই কেমন জানি বয়ে গাটা সে দিয়ে যাচ্ছে। ওর জন্য আজকে আমাদের বড় ভাই মরতে মরতে বেঁচে গিয়েছে। ওর দিকে তাকালেই সে দিনটা খারাপ যায় আমাদের। অমন বিদ্গুষ্টে নিকষ কালো বিড়াল বাপের জন্ম দেখিনি। পুরো শরীরটা যেন আলকাত্তার ভিতরে চোবানোর পর তুলে ছেড়ে দিয়েছে কেউ। অন্ধকারের সামনে পড়লে যে কেউ ভয়ে আতকুতবে, আর একটু ঘাড় অন্ধকারের মাঝে তো কেউ দেখতেই পাবে না হতচ্ছাড়াকে। লোকটার কথা শুনে বিড়ালটার দিকে তাকালাম আমি। বিড়ালটা আসলে দেখতে একটু বিদ্যুষ্ট টাইপের, নিকষ কালো গায়ের রং, শরীরে কালো বা অন্য কোনো রঙের ছিটে ফোটাও নেই, এমনকি চোখের মণিগুলো পর্যন্ত অন্ধকারে মোড়ানো। বিড়ালটা আমার দিকে কালো কালো চোখ জোড়া দিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের করুণ চাহনি দিয়ে বোঝাতে চাইছে, দয়া করে আমাকে ওদের হাত থেকে বাঁচাও, আমি নিরপরাধ, আমার কোনো দোষ নেই, ওরা আমাকে মেরে ফেলবে। ভাই বলে হয়তো মেয়রকে সম্বোধন করেছে লোকটা। দুপুরের দিকে লোকমুখে শুনেছিলাম গাড়ির ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করেছে এলাকার মেয়র। শীতল গলায় বললাম, আচ্ছা শুনে, আপনাদের ভাই অ্যাক্সিডেন্ট করেছেন তার গাড়ির ব্রেক ফেল করে। আপনারা যদি এত শাস্তি দিতে চান তাহলে গাড়িটার ভাঙচুর করেন, নয়তো পুড়িয়ে দেন। এখানে এই অবলা প্রাণীটার কি দোষ? তাকে এভাবে মারধর করবেন কোন ভিত্তিতে? দোষ আছে দেখে বলছি। বিড়াল পথ কাটলে
বিপদের আশঙ্কা থাকে। আর এই ভুতুড়ে বিড়ালটা পথ কাটলে তো বিপদ নিশ্চিত। আজকে সকালে আমাদের বাড়ি থেকে বার হওয়ার সময় এই অপয়া বিড়ালটা রাস্তা কেটেছিল, আর সেজন্যই ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই তোরা হা করে কি দেখছিস? জলদি পিটিয়ে শেষ করে দে হতচ্ছাড়াকে। লোকটার বলা শেষ দুটো বাক্য যেন আমার ভিতরের পুরুষত্বটাকে নাড়া দিল। এক লাফে গিয়ে বিড়ালটা হাত থেকে কেড়ে নিয়ে জোপের দিকে ছুঁড়ে মারলাম। এবার দানব আকৃতির লোকটা ক্ষুব্ধ হয়ে বলল, তোর এত বড় সাহস আমাদের কাজে বাধা দিস? তখন তোকে ভালোভাবে কথা বলছি, দেখে গায়ে লাগছে না? এই এটাকে আগে শেষ করতো, তারপর ওটাকে দেখছি। তোরা দুজনে গিয়ে ওটাকে ধরে আন, দুটোকে মেরে এইখানে ফুতে রেখে দেব। কথাগুলো শেষ না করতেই সামনে দাঁড়িয়ে থাকা দুজন লোক হাতে থাকা লাঠিগুলো নিয়ে রুদ্ধশ্বাসে আমার দিকে তেড়ে এলো। আমি কোনো কিছু বুঝবার আগেই সপাটে নেমে আসলো মাথার উপরে। অসহায় এক তীব্র যন্ত্রণায় চেঁচিয়ে উঠে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লাম। হাত জোড়া রক্তে ভিজে গিয়েছে, বুঝতে পারছি স্নায়ুগুলো ক্রমশই অবশ্যই আসছে। হাত পা তরতরিয়ে দিয়ে কাঁপছে, চোখ জোড়ো নিদ্রা যাওয়ার জন্য ইতিমধ্যে মস্তিষ্কের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে। একটা আর্তনাদ করে মাটির উপরে শুয়ে পড়লাম। আধা নির্মজিত চোখ জোড়া দিয়ে দেখলাম বাকি দুজন বিড়ালটাকে ধরে এনেছে। আবার বিড়ালটা পূর্বের ন্যায় আবারও দাঁত খেঁচিয়ে গোগানে দিচ্ছে বাঁচবার জন্য। একজন রশি দিয়ে বিড়ালটার 4 হাত পা বেঁধে আমার সামনে ফেলে দিল। তারপর বয়োজ্যেষ্ঠ লোকটা পৈশাচিক হাসি দিয়ে বলল, এই যে পশুদের ফেরিওয়ালা, এবার কে রক্ষা করবে পাজি বিড়ালটাকে? এই নে দেখ। বলেই 4 জন একসাথে হাতের লাঠি দিয়ে বিড়ালটার মাথায় বরাবর সজোরে আঘাত করে বসল। বিড়ালটা আঘাত খেয়ে বাচ্চা শিশুদের মতো 4 হাত পা ছড়িয়ে আর্তনাদ করে উঠে মুহূর্তে আবার নিঃশব্দ হয়ে গেল। মরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বিড়ালটার চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমি। বিড়ালটাও ছলছল দৃষ্টি নিয়ে আমার চোখের দিকে তাকিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করল। অসহ যন্ত্রণা আর অবলা প্রাণীটাকে বাঁচাতে না পারার তীব্র কষ্টে চোখজোড়া অশ্রুতে ভরে উঠল আমার। পাহাড় সমান ঘৃণা নিয়ে ধীরে ধীরে আমার চোখ দুটো বুজে আসলো। চোখ খুলতেই দেখলাম মাথার উপর সিলিং ফ্যানটা চক্র আকারে ঘুরছে। চোখের দৃষ্টি নাড়াতেই মাথায় অসম্ভব রকমের ব্যথা অনুভব হলো। আমার স্ত্রী শিউরে দাঁড়িয়ে আছে, তার মুখের অভিব্যক্তিতে দুশ্চিন্তা আর ভয় দুইই মিশে আছে। ধর্মুড়িয়ে আমাকে উঠতে দেখে সুমি বলে উঠল, এখনই উঠো না প্লিজ, তোমার মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। ডাক্তার বলেছে তোমাকে রেস্ট করার জন্য। সুমিকে অসহায় দৃষ্টিতে হাতটা চেপে ধরতে দেখে নিজেকেই সামলিয়ে নিলাম। তারপর বললাম, আমি এখানে কীভাবে আসলাম? কেবিনের ভিতরে অজ্ঞাত এক ভদ্রলোক এসে বলল, আমি আপনাকে নিয়ে এসেছি। গতকাল রাতে বাসায় ফেরার সময় দেখি আপনি জ্ঞানশূন্য অবস্থায় রাস্তার এক পাশে পড়ে আছেন। মাথা ফেটে গিয়ে রক্তে একেবারে যা আসছে তাই অবস্থা। তাড়াহুড়ো করে আমি তারপর আপনাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করিয়ে দিই। সুমি হাত পা চেপে ধরে বলল, জানি না সঠিক সময়ে তোমাকে হাসপাতালে না নিয়ে আসলে কি হতো। ভাইয়া, আপনার ঋণ পরিশোধের অযোগ্য আমি। ভদ্রলোক মৃদু হেসে বলল, মানুষ মানুষেরই জন্য। আচ্ছা, আমি এখন যাই তাহলে, অন্য আরেক সময় এসে দেখে যাব। আমি হকচকিয়ে উঠে বললাম, আচ্ছা আপনি
ওখানে আর কাউকে দেখতে পাননি? মানে ওখানে আমার পাশে একটা বিড়ালও ছিল, ওটাকে দেখতে পাননি? ভদ্রলোক কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, কই না তো, আমি শুধু আপনাকে দেখেছিলাম। আর দেখলেও হয়তো অতটা মালমে আনেনি। আপনাকে হাসপাতালে আনার তাড়াহুড়োতে হয়তো অন্য কিছু দেখবার সময় হয়ে ওঠেনি। আর ডাক্তার বলেছে আপনার মাথায় চোট লেগেছে। অযথা চিন্তা করলে নিজে তো কষ্ট পাবেনই, সাথে আপনার পাশের মানুষটারও দুশ্চিন্তা আর কষ্ট দুটোই বাড়বে। ওসব চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করুন, ব্রেনটা একটু রিফ্রেশ হতে দিন। আর আমি এখন যাচ্ছি, পরে এক সময় এসে আবার দেখে যাব। ভদ্রলোক উত্তরের আশা না করে বেরিয়ে গেল কেবিন ছেড়ে। আমি সুমির দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দুটো টলমল করছে। আর কোনো প্রশ্ন না করে চুপচাপ হাত দুটো ধরে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। আজ 2 সপ্তাহ পর হাসপাতাল থেকে রিলিজ দিয়েছে আমাকে। এখন অনেকটাই সুস্থ আমি, তবে মাথার আঘাতটা এখনও পুরোপুরি সেরে ওঠেনি। এখনও মাথায় ব্যান্ডেজ বাঁধা। এই কয়েকদিনে আমি যতবারই একাকী থেকেছি, সেদিনের সেই করুণ ছলছল চোখ জোড়া আমার চোখের সামনে ভেসে উঠেছে বারবার। আঁখি দুটো আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বারবার বাঁচার জন্য আর্তনাদ করে ডেকেছিল আমায়। আমি বাঁচাতে পারিনি অবলা প্রাণীটাকে। বড্ড খারাপ লাগছে বিড়ালটার জন্য। রাতে ঘুমের ভিতরে একরকম অস্বস্তি অনুভব হওয়াতে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল আমার। তন্দ্রাচ্ছন্ন ঘোর কাটিয়ে উঠতেই মনে হলো রুমের ভিতরের পরিবেশটা কেমন জানি ভারী হয়ে উঠেছে। ড্রিম লাইটের ঘোলাটে আলোতে জানালার দিকে চোখ পড়তেই তন্দ্রাচ্ছন্ন ভাবটা কেটে গেল। তারপর চোখ জোড়া মুছে জানালার দিকে তাকাতে মনে হলো একজোড়া জ্বলন্ত চোখ শীতল দৃষ্টিতে আমার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। চোখের দৃষ্টি খানিকটা ক্ষীণ করতেই নিজের মনে বলে উঠলাম, তুই বেঁচে আছিস? আমি জানতাম তোর কিছু হবে না। একদিনের ক্ষণিকের পরিচয়ে যাকে এতটা আপন করে ফেলেছি, সে এত সহজে আমাকে ছেড়ে চলে যেতে পারে না। জানালার পাশে দাঁড়িয়ে থাকা চার পায়ে প্রাণীটা অদ্ভুত একটা শব্দে ডেকে উঠল, মেয়াও মেয়াও করে। আওয়াজটা কানে আসতেই সরু একটা হাসিতে ফুটে উঠল আমার ঠোঁটে। জানালার গিল ভেদ করে অবয়বটা ভিতরে প্রবেশ করতেই আমিও হিতাহিত জ্ঞান ভুলে জানালার দিকে পা বাড়িয়ে এগিয়ে গেলাম তার দিকে। মেয়রের 65তম জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে মেয়রের গেস্ট হাউসে বড়সড় পার্টির আয়োজন করা হয়েছে। শহরের নামকরা সকল ব্যক্তিবর্গ এসেছেন সেই পার্টিতে। লাল সবুজ ফেয়ারি লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো গেস্ট হাউস। মেয়র তার জন্মদিন উপলক্ষে কোনো কিছুরই কামতি রাখেননি তার জন্মদিনের পার্টিতে। এক কর্নারে থাক থাক করে সাজানো আছে দেশি বিদেশি নানান পদের পানীয় সমাহার। সেই সাথে মনোরঞ্জনের জন্য আছে রাতপরীদের মন করা নৃত্যের আয়োজন। আজকের এই রাতে কারো খেতে মানা নেই, যার যত ইচ্ছে মন ভরে রঙিন পানি গিলছে আর মনোরঞ্জন লুফে নিচ্ছে। গেস্ট হাউসের এক কর্নারে দাঁড়িয়ে আছে মেয়রের ডান হাত রমেশ, সাথে তার ছেলেপেলার দল। রমেশ নিজেই রঙিন পানির গ্লাস হাতে নিয়ে ওদেরকে উদ্দেশ্য করে এলোমেলো একটা ছন্দ বলে উঠল, আজকে কোনো নেই মানা পথ হারাতে, রঙিন পানি খেয়ে হব দিশাহারা, বাড়ির পথের ঠিকানা রইবে না কো কারো জানা। অখাদ্য ছন্দ বলার পর পিঠ চাপড়ে বলল, খা, যার যত ইচ্ছে খা, একবারে গলা পর্যন্ত খা সবাই। রমেশের পাশে থাকা সবার কনিষ্ঠ রতন বলে উঠল, বড় ভাই, এগুলোর ভিতরে সব চাইতে
দামি কোনটা, সেইটা খাবো। রমিজ ফ্যাস ফ্যাস করে হেসে টলমলানো গলায় বলল, এই কে আছিস? ছোকরাটাকে এক গ্লাস রেড ওয়ান দে তো, জীবনে শুধু নাম শুনেছিস, আজ আমার গলোতে নিজের পেট পর্যন্ত চলে যাবে, বুঝলি? এই হলো রমিজের পাওয়ার। ছেলেটা অস্ফুটি কণ্ঠে বলে, পাওয়ার? হ্যাঁ, সব কিছুই পাওয়ার। যার পাওয়ার আছে তার সব কিছুই আছে, বুঝলি? সবাই সবাই এক বাক্য রমিজের কথার উত্তরে বলে ওঠে, হ্যাঁ বড় ভাই। রমিজ এবার খুশিতে গদগদ হয়ে বলে, এই ওয়াটার, একজন নয়, সবাইকে একটা করে রেড ওয়ানের বোতল দে। রমিজ সবাইকে একটা করে বোতল দিতে বলে সামনে এগিয়ে যায়। লাল ড্রেস পরে রাত পরীর দল নৃত্য করছে। রমিজের খুব ইচ্ছে করছে তাদেরকে ছুঁয়ে দেখবার। অনেক দিন হলো মেয়েদের শরীরের গান নেওয়া হয়ে ওঠেনি তার। কিন্তু মেয়র আর পার্টিতে আসা ব্যক্তিবর্গের সামনে হাত দেওয়াটা ঠিক হবে না, এতে উভয়ের ইমেজের ক্ষতি হতে পারে। এসব ভেবে নিজেকে দমিয়ে নেয় সে। তারপর আবার রঙিন পানি গলায় ঢালতে শুরু করে। রেড ওয়ান খেয়ে পা টলমল করছে রতনের। জীবনে প্রথমবারের মতো এত দামি পানি পেটে পড়েছে কিনা। পাশে থাকা সজীবকে উদ্দেশ্য করে বলে উঠল রতন, এই বাথরুমটা কোন দিকে রে? সজীবেরও একই অবস্থা। হুঁশ জ্ঞান সব আজ রঙিন পানির গ্লাসে ডুবিয়ে দিয়েছে সে। মাতলামো স্বরে বলে উঠল, দূর শালা, আমি কেমনে করব? মেয়ের কি আমার বাপ লাগে যে তার ঘরের খবর রাখবো আমি? যা গিয়ে নিজে খুঁজে নে শালা লুজার, যা খেতে পারিস না তা গ্রোগাসে গিলতে যাস কেন? রতন কয়েকটা মিডিল ক্লাস গালি দিয়ে ঢুলতে ঢুলতে গেস্ট হাউসের বাইরে চলে আসে। চোখের সামনে সব কিছু দোয়াশা লাগছে। তার উপর আবার জোনাকি পোকার ন্যায় জ্বলতে থাকা ফেয়ারি লাইটের রঙিন আলোতে চোখ দাঁড়িয়ে আসছে তার। ফ্রিতে পেয়ে একদম আকণ্ঠ পান করছে সে। বাহিরে ঠান্ডা বাতাস লাগতেই শরীরটা গুলিয়ে উঠল। হাঁটু গেড়ে ওখানেই মুখ ভরে বমি করলো কয়েক দফা। আর হাঁটতে ইচ্ছে করছে না রতনের। তবুও মদের নেশা তাকে পেয়ে বসেছে। এত দামি দামি ব্র্যান্ডের পানি সে বাপের জন্ম দেখেনি। পান করা তো দূরে থাক, আজকের রাতটা চলে গেলে আবার 1 বছর অপেক্ষা করতে হবে। তাই আজকের রাতটা সে মিস করতে চায় না। টলমলো পায়ে ভর দিয়ে উঠে আবার হাঁটতে লাগে রতন। গেস্ট হাউসে ঢুকবার সময় ওর চোখে পড়ল বাথরুমটা। ভাবলো চোখে মুখে পানি দিলে হয়তো গুম গুম ভাবটা একটু কমে যাবে, তখন আরও বেশি করে খেতে পারবে সে। দেওয়াল হাত দিয়ে এক পা করে বাথরুমের দিকে এগিয়ে গেল রতন। বাথরুমের ভিতরে এসে আরেকবার বমি করল সে। তারপর ট্যাপ ছেড়ে ঠান্ডা পানি মুখে মারতেই খানিকটা স্বস্তি বোধ করল। টিস্যু ছিঁড়ে মুখ মুছে বার হতে যাবে, ঠিক তখনই সামনে থাকা আয়নার ভিতরে একজোড়া চোখ দেখে থমকে দাঁড়ালো রতন। চোখ কষলে আবার আয়নার দিকে তাকাতে দেখল সে ব্যতীত আর কেউ নেই। নিজেই নিজেকে বিশ্রী ভাষায় একটা গালি দিয়ে গালে হালকা থাপ্পড় মেরে বলল, হুঁশায় রতন, তোর এখনো অনেক কিছু করার বাকি। কথাটা বলে পাশ ফিরতেই আবার মনে হলো আয়নার ওপাশ হতে সত্যি একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি তাকে দেখছে। আবার ঘুরে দাঁড়ালো রতন। এবার সামনের হাত দুটোতে ভর দিয়ে খানিকটা ঝুঁকে আয়নার দিকে তাকালো সে। তারপর বোকার মতো হেসে বলল, না আর খাওয়া যাবে না, বরং গিয়ে 2-3টা বোতল শার্টের ভিতর লুকিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এটাই ভালো হবে।
কথাগুলো বলে ঘাড় ঘুরাতেই কাঁধের উপর একটা ভারী বাতাস অনুভব করল সে। ভয়া আতপুট, কোন বাচ্চারা লুকিয়ে লুকিয়ে কেন নাটক করছিস? সাহস থাকলে সামনে আয়, দেখি বুকের দম কতটুকু। কথাটা বলে শার্টের নিচে থাকা ধারালো চাকুটা বার করে শক্ত হাতে আঁকড়ে ধরে একটা ঘুরানি দিল সে। কিন্তু পরক্ষণে মনে হলো সে হাওয়ার মাঝে হাত ঘুরাচ্ছে, এখানে সে ছাড়া আর কেউ নেই। বুঝতে পারল এসব তার মনের ভ্রম। গলা পর্যন্ত খাওয়ার কারণে এমন উল্টাপাল্টা লাগছে তার, বড্ড অস্বস্তি লাগছে এখন। সিদ্ধান্ত নিল বাথরুম থেকে বেরিয়ে সোজা বাড়ি যাবে সে। অতুলবে তাতে নষ্ট করার মতো বোকামি করতে চায় না সে। যেমন কথা তেমন কাজ। বাথরুম থেকে বেরিয়ে সোজা পার্কিংয়ে চলে গেল রতন। রমেশ ভাইয়ের গাড়ির চাবি তার কাছেই আছে, গাড়ি দিয়ে গেলে দ্রুত পৌঁছানো যাবে, পরেরটা পরে সামলে নেবে সে। দ্রুত পায়ে গাড়ির দিকে যাওয়ার সময় রতনের মনে হলো কেউ তার নাম ধরে ডাক দিল পেছন থেকে। ঘুরে দাঁড়িয়ে বলল, সজীব, তুই এখানে কি করছিস? সজীব কাছে এসে শান্ত গলায় বলল, আজ বহুত গিলে ফেলছি রে, বিশ্বাস কর, বাপের জন্ম এমন খায়নি কখনো। পায়ে হেঁটে বাড়ি যাব একবারে অসম্ভব, চল আমাকে গাড়ি করে নামিয়ে দিয়ে আসবি। রতন একটু হেসে বলল, আমিও চলে যাচ্ছিলাম। রমেশ ভাই তো এখানে আজ সারা রাত কাটিয়ে দেবে, আর কুদ্দুস সেও তো কম নয়, দেখবি একজনকে ধরে দিব্যি রাত পার করে দেবে। তারপর দুজনেই একসাথে হেসে উঠে বলে, চল তাহলে। কথাগুলো বলার পর দুজনেই গাড়িতে উঠে পড়ে। গাড়িতে চাবি দিয়ে লুকিং গ্লাসটা ঠিক করতে গিয়ে হকচকিয়ে ওঠে রতন। পাশের সিটে সজীব বসে আছে, অথচ গ্লাসে তাকে দেখা যাচ্ছে না। চমকে উঠে এক পলকে আয়না, আবার তারপর পাশের সিটের দিকে তাকায় সে। কিন্তু না, পাশের সিটে সজীব বসে থাকলো। গাড়ির মিররে সজীবের শরীরটা সম্পূর্ণ অদৃশ্য। শরীরের পরিবর্তিতে সোজা তার পিছনে থাকা সিট কাভার দেখা যাচ্ছে। চোখ কষলে আবার আয়নার দিকে তাকায় রতন। আবারও একই দৃশ্য। ভয়ে শিহরিত হয়ে কেঁপে উঠে তার পুরো শরীর। তারপর বিস্ফোরিত চোখে সজীবের দিকে তাকাতেই সজীব সামনে তাকিয়ে বলে, গাড়িটা স্টার্ট দে রতন। কথাটা শুনতেই ভয়ে আটকে উঠে রতন। সজীবের গলা সে ভালো মতে চেনে। এই গলার স্বর সজীবের নয়, কেউ যেন অনেক দূর হতে ঘের ঘেরে কণ্ঠে কথাগুলো বলছে, আর সজীব সেই কথার তালে ঠোঁট নাড়াচ্ছে মাত্র। কাঁপা কাঁপা গলায় রতন বলে ওঠে, সজীব, কি হয়েছে তোর? এমনভাবে কথা বলছিস কেন? রতনের কথা শুনে সজীব এবার ঘাড় ঘুরিয়ে রতনের দিকে তাকাতেই রতন চিটকে সরে গিয়ে সিট থেকে দরজার গায়ে পড়ে। সজীবের চোখের মণি দুটো আর স্বাভাবিক নেই। কালো মণির পরিবর্তে একজোড়া হলদেটে জলজলে চোকাল মণি ফুটে উঠেছে। আতঙ্কিত গলায় বলে ওঠে রতন, দেখি তোর চোখগুলো অমন দেখাচ্ছে কেন? সজীব মিশ্রিত একটা হাসি দিয়ে বলে উঠে, কেমন দেখাচ্ছে রে? বিড়ালের চোখের মতো, তাই না? হ্যাঁ, কিন্তু একটু আগেও তো ঠিক ছিল। সজীব এবার হো হো করে হেসে বলে উঠে, ঠিকই ধরছিস তুই, এই চোখ দুটো বিড়ালেরই চোখ। কথাটা শেষ হতেই দেখল সজীবের রক্ত মাংসের শরীরটা ধীরে ধীরে দুমড়ে মুচড়ে বাঁকা হয়ে যাচ্ছে। এমন ভয়ানক দৃশ্য দেখে রতনের বুক ভয়ে পানিশূন্য হয়ে গেল। এক মুহূর্তে মেরুদণ্ড বেয়ে সমস্ত ভয় যেন নিংড়ে রক্তের শিরায় শিরায় পৌঁছে যাচ্ছে। রতন দেখল
হাড় মাংসের মানুষটা দুমড়ে মুচড়ে গিয়ে একটা বিড়ালের আকৃতি নিয়েছে। কালো মিশমিশে একটা বিড়াল। রতনের চোখ যেন আর এসব নিতে পারল না। অসহায় এক যন্ত্রণা আর তীব্র ভয় নিয়ে গাড়ির দরজাটা খুলে নেমে পালাতে গেল সে, কিন্তু ভয়ের তীব্রতা তাকে পঙ্গু বানিয়ে দিয়েছে। গাড়ি থেকে নামতেই ধপ করে নিচে পড়ে গেল সে। মুখ দিয়ে চিৎকার দিয়ে লোকজনকে জানিয়ে দিতে চাইল, কিন্তু এ কি, পায়ের সাথে সাথে তার বাকশক্তিও যেন হারিয়ে গিয়েছে। শত চেষ্টার পরও মুখ থেকে একটা শব্দ উচ্চারিত হলো না। তারপর বাঁচার শেষ চেষ্টা করতে বুকে ভর দিয়ে পালাতে চাইল। তখন ভয়ার্ত চোখে দেখল বিড়ালটা গাড়ি থেকে নেমে তার দিকে এগিয়ে আসছে, ঠিক যেমনটা শিকারী তার শিকারকে ধরবার জন্য এগিয়ে আসে। বিড়ালের চোখ দুটো ঝলঝল করছে আগুনের শিকার মতো। রতনের চোখের সামনে এক মুহূর্তের জন্য কিছুদিন আগে ঘটানো একটা পাপ কর্ম বেশি উঠল। স্থির চোখে দেখল সে নিজে সহ আরও 3 জন একটা বিড়ালকে বেঁধে মাটিতে ফেলে রেখেছে। বিড়ালটা হাত পা ছুঁড়ে বাঁচার জন্য আর্তনাদ করেছে, আর তারা 4 জন পৈশাচিক হাসি নিয়ে বিড়ালটার দিকে এগিয়ে আসছে। রতনের আরও কিছু বুঝতে বাকি রইল না। সে হাউমাউ করে কেঁদে ফেলছে, নিজের প্রাণ ভিক্ষা চাইতে লাগলো বিড়ালটার কাছে। কিন্তু বিড়ালটা তার আকুতি অনুনয়ের তোয়াক্কা না করে এক লাফে রতনের শরীরের উপর পড়ে ধারালো নখের আঁচড়ে ছিন্ন ভিন্ন করে দিল রতনের দেহটা। সূচানো দদ্দ দিয়ে একের পর এক কামড় বসিয়ে শরীর থেকে খুবলে খুবলে মাংস আলাদা করতে লাগলো। ভয়ানক এক আত্মনাতে কেঁপে উঠল গেস্ট হাউসের পার্কিং লট।